আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা নিয়ে। চলো ভিডিওটি শুরু করা যাক। জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। আমরা আগে জেনেছি পরিবেশের উপাদানগুলো জীব ও জড় এই দুই ভাগেই ভাগ করা যায়। মানুষ ও পশু পাখি গাছপালা এরা হলো জীব। মাটি পানি বায়ু সূর্য গাড়ি চেয়ার টেবিল খেলনা ইত্যাদি হলো জড়। এদের মধ্যে মাটি পানি বায়ু ও সূর্য হলো পরিবেশের মৌলিক জড় উপাদান। জীব ও জড় উপাদান পরস্পর সম্পর্ক যুক্ত। একে আছে জড় বস্তুর উপর জীবের নির্ভরশীলতা। জড় বস্তু ও জীব নিয়ে আমাদের পরিবেশের জড় বস্তু বলতে আমরা মাটি পানি বায়ু ইত্যাদিকে বুঝি। বেঁচে থাকার জন্য প্রতিটি জীব কোনো না কোনো ভাবে এসব জড় বস্তুর উপর নির্ভরশীল। 1 নম্বরে একটা ছক আছে, ছকটি পূরণ করতে হবে। চলো ছকটি পূরণ করে আসি। জড় বস্তু কি কাজে ব্যবহার হয়? পানি পান করা গোসল করা রান্নাবান্না এবং চাষাবাদ করা। বায়ু শ্বাস নেওয়া ফুটবল ফুলানো পাল তোলা নৌকা চালানো এবং সাইকেলের চাকা ফুলানো। সূর্য উদ্ভিদে খাদ্য তৈরিতে ব্যবহার করে, এছাড়া আলো ও তাপ পেতে এবং কাপড় শুকাতে ব্যবহৃত হয়। মাটি ফসল উৎপাদন ঘর বাড়ি নির্মাণ এবং অনেক জীবের আবাসস্থল হিসাবে ব্যবহৃত হয়। চলো বইতে ফিরে যাই। সার সংক্ষেপ। আমরা সর্বদা জড় বস্তুর উপর নির্ভরশীল। আমাদের শ্বাসকার্য চালানোর জন্য বায়ুর প্রয়োজন। পানি ছাড়া আমাদের জীব অচল। মাটি থেকে আমরা খাদ্যশস্য পাই। এছাড়া আমাদের প্রয়োজন ঘর বাড়ি আসবাবপত্র পোশাক যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে জড় বস্তু ব্যবহার করি। এভাবে আমরা বিভিন্ন কাজে প্রতিনিয়ত জড় বস্তুর উপর নির্ভরশীল। বেঁচে থাকা বংশবৃদ্ধি এবং প্রকৃতি টিকে থাকার জন্য মানুষের জড় বস্তুর উপর নির্ভরশীল। প্রাণী নির্ভরশীলতা। মানুষের মতো অন্যান্য সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু মাটি পানি ইত্যাদি জড় বস্তুর উপর নির্ভরশীল। মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। অনেকে পোকামাকড় কেঁচো ইঁদুর ইত্যাদি প্রাণী মাটির নিচে বাস করে। মাছ কুমির কাছিম ইত্যাদি পানিতে বাস করে। বায়ুতে যে অক্সিজেন রয়েছে প্রাণীরা তা দিয়ে শ্বাসকার্য চালায়। উদ্ভিদ নির্ভরশীলতা। প্রাণীদের মতো উদ্ভিদও জড় বস্তুর উপর নির্ভর করে বেঁচে থাকে। প্রাণীদের মতো উদ্ভিদও শ্বাসকার্যের জন্য বায়ুর অক্সিজেন প্রয়োজন হয়। উদ্ভিদ সূর্যের আলো উপস্থিতিতে বায়ু কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। অধিকাংশ সবুজ উদ্ভিদ দেহে 70 থেকে 90% পানি থাকে। মাটিতে উদ্ভিদের জন্য যে পুষ্টি উপাদানগুলো থাকে তা পানির মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশ পৌঁছায়। শাপলা কচুরিপানা টোনা পানা প্রভৃতি উদ্ভিদের আবাসস্থল হলো পানি। উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। প্রাকৃতিক উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে। তাদের এই পারস্পরিক নির্ভরশীলতা এবং প্রাকৃতিক ভারসাম্য সৌন্দর্য রক্ষা করা। এখানে 2 নম্বরে একটি চিত্র আছে, চিত্রটি পূরণ করে আসি। চলো। উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক উপর নির্ভরশীলতা। গরু ছাগল বানর ঘাস এবং গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। পাখি ও কাঠবিড়ালি গাছের ডালে বাসা তৈরি করে থাকে। মানুষ অন্যান্য প্রাণী গাছ থেকে অক্সিজেন এবং ফলমূল সংগ্রহ করে। প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা। প্রাণী ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে। পাখি ও পতঙ্গ পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধিতে সাহায্য করে। প্রাণীর মলমূত্র পচে মাটিতে মিশে সারে পরিণত হয়, যা উদ্ভিদের পুষ্টি যোগায়। বইতে ফিরে যায়। সার সংক্ষেপ। উদ্ভিদ ও প্রাণী কেউ স্বয়ং সম্পূর্ণ নয়। পরিবেশে বসবাস এবং বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদানের চাহিদা পূরণের জন্য তারা একে অপরের উপর নির্ভরশীল। উদ্ভিদ ও প্রাণী পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু জানি। পরিবেশের উদ্ভিদ ও প্রাণী একে অন্যের পরিপূরক। প্রাণী শ্বাসক্রিয়া যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে উদ্ভিদ তা ব্যবহার করে। সালেকশনের প্রক্রিয়া খাদ্য তৈরি করে। প্রাণী এই খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদ সালেকশনে যেই অক্সিজেন উৎপন্ন হয় তা প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল, যেমন গাছের ডালে পাখি বানর মৌমাছি পিঁপড়া ইত্যাদি বাস করে। উদ্ভিদ পরাগন ও বীজে বিস্তারের প্রাণীদের উপর নির্ভরশীল। মৌমাছি পাখি প্রজাপতি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে।
এদের মাধ্যমে এক ফুলে পরাগণ অন্য ফুলের স্থানিত হয়ে পরাগণ ঘটায়। পরাগণ না হলে অধিকাংশ উদ্ভিদ বংশবৃদ্ধি সম্ভব হবে না। পাখিরা ফল খায়। ফল খাওয়ার সময় পাখির মাধ্যমে প্রকৃতিতে ফলের বীজ ছড়িয়ে পড়ে। এর ফলে বীজের বিস্তরণ ঘটে এবং কিছু কিছু উদ্ভিদের বীজের সরাসরি অঙ্কুরোদ্গম হয় না। এসব উদ্ভিদ বীজ পাখি খাওয়ার পরে তার মলের মাধ্যমে আবার মাটিতে ফিরে আসে। তারপর সেগুলো থেকে উদ্ভিদ নতুন চারা জন্ম নেয়, যেমন বট, পাকুড় প্রভৃতি উদ্ভিদ। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী মৃতদেহ পচে প্রকৃতিতে জড় উপাদানে পরিণত হয়। সবুজ উদ্ভিদ এদেরকে পুষ্টি উপাদান হিসাবে গ্রহণ করে। এসব উদ্ভিদ ও প্রাণী পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে পরিবেশের গতিশীল ও ভারসাম্য বজায় থাকে। উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা। আমরা উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল তা জেনেছি। এখন আমরা উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা সম্পর্কে জানব। এক নম্বর একটি চিত্র আছে। উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা, প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা, মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। চলো ছকটি দেখে আসি। উদ্ভিদ এবং মানুষের নির্ভরশীলতা। খাদ্য, ধান, ফল মূল, শাকসবজি পাওয়া। অক্সিজেন, শ্বাস গ্রহণের জন্য অক্সিজেন পাওয়া। আশ্রয়, ঘরবাড়ি ও আসবাবপত্রের জন্য কাঠ ব্যবহার করা। পোশাক কাপড় তৈরির জন্য তুলা পাওয়া। ওষুধ, রোগ নিরাময়ে ভেষজ উদ্ভিদ পাওয়া। প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। খাদ্য, মাছ, মাংস, দুধ, ডিম পাওয়া। পোশাক, চামড়া ও উল থেকে পোশাক তৈরি। কৃষিকাজ, গরু ও ঘোড়া দিয়ে জমি চাষ ও ভার বহন। সার, প্রাণীর মলমূত্র থেকে জৈব সার তৈরি। বিনোদন, বিভিন্ন পশু পাখি পালন। ৩. মানুষের উপর উদ্ভিদ ও প্রাণী নির্ভরশীলতা। কার্বন ডাই অক্সাইড। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য এটি প্রয়োজন। যত্ন, উদ্ভিদের চারা রোপণ ও পরিচর্যা করা। আশ্রয়, গৃহপালিত প্রাণী থাকার জায়গা তৈরি। পুষ্টি, মানুষের তৈরি জৈব সার উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। সুরক্ষা, বন ও বন্যপ্রাণী বিলুপ্তি থেকে রক্ষা পাওয়া। চলো বইতে ফিরে যাই। পরবর্তী সারসংক্ষেপ। বেঁচে থাকার জন্য মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভর করে। আবার কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণী বংশবৃদ্ধি এবং টিকে থাকার জন্য মানুষের উপরও নির্ভরশীল। উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু জানি। উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা। আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার অধিকাংশ উদ্ভিদ থেকেই আসে। এগুলো হলো ভাত, আটা, ময়দা, ডাল, ফলমূল, শাকসবজি, বীজ ইত্যাদি। উদ্ভিদ সিলেকশন প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন করে মানুষ ও অন্যান্য প্রাণী সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদ থেকে অনেক ধরনের ওষুধ তৈরি হয়। মানুষের ঘর বাড়ি আসবাবপত্র তৈরি উদ্ভিদের কাঠ ব্যবহার করা হয়। প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যে মাছ, মাংস, দুধ, ডিম থাকে সেগুলো আমরা প্রাণী থেকেই পাই। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পোশাক, ব্যাগ, জুতা, চিরুনি ইত্যাদি প্রাণীর চামড়া, পশম ও হাড় থেকে তৈরি হয়। প্রাণীর হাড়ের গুঁড়ো থেকে সার তৈরি হয়। এই সার মানুষের ফসল ফলাতে ব্যবহার করে। এছাড়া আমরা বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি লালন পালন করি। এগুলো থেকে আমরা যেসব খাদ্য পাই তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হই। মানুষের উপর উদ্ভিদ ও প্রাণী নির্ভরশীলতা। মানুষ প্রাণী ও উদ্ভিদের উপর নানাভাবে নির্ভরশীল। আবার প্রাণী ও উদ্ভিদ অনেক ক্ষেত্রে মানুষের উপর নির্ভরশীল। যেমন মানুষ যখন পশুপালন করে তখন প্রাণী খাদ্য সরবরাহ করে, বংশবৃদ্ধি ও নিরাপত্তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে, সুস্থতার জন্য উন্নত পরিবেশ ও চিকিৎসা নিশ্চিত করে। মানুষ চাষাবাদের মাধ্যমে উদ্ভিদের ফসল ও বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে, সার ব্যবহার করে, উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে, রোগ আগাছা প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করে, বনায়নের মাধ্যমে খাদ্য সংখ্যা বৃদ্ধি এবং উদ্ভিদ প্রজাতির টিকে থাকা নিশ্চিত করে। খাদ্য শৃঙ্খলা ও খাদ্য জাল। জীবনের জন্য অনেক জীবেরই খাদ্য প্রয়োজন। খাদ্য প্রয়োজন। প্রাণী ও উদ্ভিদ খাদ্যের জন্য একে অন্যের উপর নির্ভরশীল। প্রকৃতিতে কোনো কোনো প্রাণী ঘাস, লতাপাতা, ফল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। আবার কোনো কোনো প্রাণী অন্যান্য প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে। যে সকল প্রাণী অন্য প্রাণী বা উদ্ভিদকে খায় তারা হলো খাদ্য। আর যে সকল জিনিস খাওয়া হয় বা যা খেয়ে প্রাণী জীবন ধারণ করে তাকে খাদ্য বলে। জীবগুলো খাদ্য সম্পর্কে নিয়ে দলে দলে আলোচনা করি। চলো ছকটি পূরণ করে আসি। সবুজ শ্যাওলা, ছোট মাছ,
বড় মাছ মানুষ। বইতে খাদ্য এবং খাদকের মধ্যে পর্যায়ক্রমিক সম্পর্কের উপর ভিত্তি করে খাদ্য শৃঙ্খলা তৈরি হয়। উপরে প্রবাহ চিত্রটি দেখা যায়। পরিবেশের জীবগুলো খাদ্য গ্রহণের বিবেচনা পরস্পরের সম্পর্কিত। একটি খাদক এবং অন্য প্রাণীর কাছে খাদ্য হিসেবে বিবেচিত হয়। এ সম্পর্কে খাদ্য শৃঙ্খলা হিসাবে পরিচিত। খাদ্য শৃঙ্খলা বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন হয়। মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্য থেকে এই শক্তি পায়। খাদ্য শৃঙ্খলার মাধ্যমে এই শক্তি বিভিন্ন প্রাণীতে স্থানিত হয়। খাদ্য ও খাদকের সম্পর্কের উপর ভিত্তি করে এদের উৎপাদক ও খাদক হিসেবে চিহ্নিত করা হয়। উৎপাদক: সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজেই উৎপাদন করতে পারে। সবুজ উদ্ভিদকে উৎপাদকও বলা হয়। খাদক: প্রাণীরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। সবুজ উদ্ভিদ এবং তাদের তৈরিকৃত খাদ্যের উপর প্রাণীরা নির্ভরশীল, এজন্য প্রাণীদের বলা হয় খাদক। যে সকল প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে তারা হলো প্রথম স্তরের খাদক, যেমন ঘাস ফড়িং, গরু, ছাগল, হরিণ ইত্যাদি। যে সকল প্রাণী তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে তারা হলো দ্বিতীয় স্তরের খাদক, যেমন ব্যাঙ, শিয়াল ইত্যাদি প্রাণী। আবার দ্বিতীয় স্তরের খাদককে যারা খাদ্য হিসাবে গ্রহণ করে তারা হলো তৃতীয় স্তরের খাদক, যেমন সাপ, ঈগল, বাঘ ইত্যাদি। অধিকাংশ তৃতীয় স্তরের খাদক মাংসভোজী। খাদ্য শৃঙ্খলার প্রতিটি স্তরকে খাদ্য স্তর বলা হয়। খাদ্যজাল: কোনো বাস্তু সংস্থা বিদ্যমান একাধিক খাদ্য শৃঙ্খলা খাদ্য সম্পর্কে বিস্তৃত একে অপরের সাথে যুক্ত থাকে। খাদ্য শৃঙ্খলা সমূহ পরস্পরে যুক্ত হলে জালের মতো জটিলতা যে অবস্থা তৈরি হয় তাকেই খাদ্যজাল বলে। খাদ্য শৃঙ্খলা ও খাদ্যজালের মাধ্যমে একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের মধ্যে শক্তি ও খাদ্যের ভারসাম্য বজায় থাকে। শক্তি প্রবাহ: শক্তির প্রধান উৎস সূর্য, এর থেকে সৌরশক্তি বিভিন্ন জীবের সঞ্চিত হয়। এই শক্তি কিভাবে এক জীব থেকে অন্য জীবে সঞ্চারিত হয় তা নিয়ে আমরা কাজ করব। সূর্য থেকে শক্তি বিভিন্ন জীবে কিভাবে স্থানান্তরিত হয় তা খুঁজে বের করি। এখানে একটি ছক দেওয়া আছে বা পূর্বায়ন চিত্র বা ফাঁকা জায়গা আছে। চলো ছকটি পূরণ করে আসি। ছকটিতে হবে সবুজ উদ্ভিদ, গরু, মানুষ। চলো বইতে ফিরে। সারসংক্ষেপ: উদ্ভিদ প্রত্যক্ষভাবে, প্রাণী পরোক্ষভাবে সূর্য থেকে শক্তি নিয়ে বেঁচে থাকে। এই ছকটা দেখলেই আমরা সব জানতে পারবো। পৃথিবীর সকল শক্তির উৎস হলো সূর্য, একে সৌরশক্তি বলে। এই সৌরশক্তি সবুজ উদ্ভিদ এবং উৎপাদকের দেহে সালোকসংশ্লেষণের মাধ্যমে রাসায়নিক শক্তি হিসাবে আবদ্ধ বা জমা হয়। উৎপাদক বা সবুজ উদ্ভিদ এই শক্তি খাদ্য হিসাবে থাকে। প্রথম স্তরের খাদক সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, ফলে উদ্ভিদের শক্তি প্রথম স্তরের খাদ্যকে প্রবাহিত হয়। এভাবে শক্তি পর্যায়ক্রমে প্রথম স্তরের খাদ্য হয়ে দ্বিতীয়, তৃতীয় এবং সর্বোচ্চ স্তরের খাদ্যকে পৌঁছায়। এভাবে শক্তির প্রবাহ চলতে থাকে। একেই বাস্তু সংস্থার শক্তি প্রবাহ বলা হয়। খাদ্য স্তরে বিভিন্ন জীব এবং শক্তির কাজে লাগিয়ে চলাফেরা সহ অন্যান্য কাজে করে। শক্তির এই প্রভাবকে একমুখী। পরিবেশের সকল উপাদানের ভারসাম্য রক্ষা প্রয়োজনীয়তা: পরিবেশের উপাদান হচ্ছে মাটি, পানি, বায়ু, আলো, তাপ ইত্যাদি ও প্রাণী। এই উপাদানগুলো জীবের আহার ও আশ্রয় জুগিয়ে থাকে। এই উপাদানগুলোর মধ্যে এক বা একাধিক উপাদান বিলুপ্ত হলে বা হ্রাস বৃদ্ধি হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জড় পদার্থ ও জীবের পারস্পরিক ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। মনে করি আমাদের দেশে গড় তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে গেলে এর ফলে কি কি সমস্যা তৈরি হতে পারে তা নিচের ধারণা চিত্রটি খালি জায়গায় লেখো। চলো আমরা ছকটি পূরণ করে আসি। পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে গেলে বরফ গলে যাওয়া, বন্যা ও জলস্রোত বেড়ে যাবে, মরুকরণ বা মরুভূমি হয়ে যাবে, প্রাকৃতিক দুর্যোগ বাড়বে, ফসলের ক্ষতি হবে, রোগ ব্যাধি বেড়ে যাবে। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ: আলো, বায়ু, মাটি, পানি, উদ্ভিদ, প্রাণী প্রভৃতি আমাদের জীবন ধারণের জন্য অত্যাবশ্যক। এই উপাদানগুলো আমরা পরিবেশ থেকে পেয়ে থাকি। পরিবেশের যে কোনো একটি উপাদানের অভাব হলে, দূষণ হলে ও পরিবর্তিত হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।
পরিবেশের উপাদান ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আরও কিছু জানি। আমরা আগে জেনেছি পরিবেশের জীব ও জড় বস্তুর মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। প্রকৃতিতে জীব ও জড় উপাদানগুলোর মধ্যে পারস্পরিক মিশ্র বিক্রিয়ার ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তাই পরিবেশের একটি উপাদান ভারসাম্য নষ্ট হলে জলবায়ু পরিবর্তন, খরা, ফসল হানি, খাদ্যজাল ধ্বংস প্রভৃতি ঘটে থাকে। ফলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে এবং সমগ্র জীবজগতের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই মানুষের জীবজগতের অস্তিত্ব রক্ষার জন্য পরিবেশের উপাদানগুলো ভারসাম্য রক্ষার প্রয়োজন। পাঠ পরিস্থিতি এখানেই শেষ। এখন আমরা অনুশীলনীগুলি করব। অনুশীলনের প্রথমে আছে সঠিক উত্তর টিক চিহ্ন দাও। ক, জীব জগতের সকল শক্তির উৎস কি? সূর্য, সবুজ উদ্ভিদ, খাদ্য, বায়ু। উত্তর হবে সূর্য। নিচের কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি ও বংশবৃদ্ধি। উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। খাদ্য শৃঙ্খল উৎপাদকের কোনটি? ছত্রাক, সবুজ উদ্ভিদ, পশুর খাবার, কলকারখানা। সবুজ উদ্ভিদ। দ্বিতীয় নাম্বারে আছে শূন্যস্থান পূরণ। চলো শূন্যস্থান পূরণটি দেখে আসি। শূন্যস্থান পূরণ। নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদকে বলা হয় উত্তর উৎপাদক। ড্যাশ প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদ্য, তৃণভোজী। উদ্ভিদ বীজের বিস্তরণে সাহায্য করে মৌমাছি। চলো বইতে ফিরে যাই। 3 নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। চলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। কথা আছে উদ্ভিদ কিভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল? উত্তর, উদ্ভিদ তার বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য নানাভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল। যেমন উদ্ভিদ সূর্যের আলো এবং বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সালেকশন প্রক্রিয়া নিজের খাদ্য তৈরি করে। মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে উদ্ভিদ বেঁচে থাকে। এছাড়া মাটি অনেক উদ্ভিদ আবাসস্থল। খ নম্বর, উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর উপর কিভাবে নির্ভরশীল? উত্তর, উদ্ভিদ বংশবৃদ্ধি ও বিস্তারের জন্য প্রাণীর উপর প্রধানত দুই ভাবে নির্ভরশীল। পরাগণ, মৌমাছি, প্রজাপতি বা পাখির মতো প্রাণীরা পরাগণে সাহায্য করে, যা ফল ও বীজ তৈরির জন্য প্রয়োজন। বীজের বিস্তরণ, বিভিন্ন প্রাণী বা পাখি ফল খাওয়ার পর বীজ দূরে ফেলে দেয় অথবা প্রাণীর গায়ে লেগে বীজ দূরে ছড়িয়ে পড়ে। এতে নতুন উদ্ভিদ জন্মানোর সুযোগ সৃষ্টি হয়। নিকট পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্য শৃঙ্খলা প্রভাবচিত্র তৈরি করি। আমাদের চারপাশে পরিবেশের সদাচরও দেখা যায় এমন একটি সাধারণ খাদ্য শৃঙ্খলা হলো ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, ঈগল ইত্যাদি। চলো বইতে ফিরে। 4 নম্বরে আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে আসি। উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল? উত্তর, মানুষ ও অন্যান্য সকল প্রাণী বেঁচে থাকার জন্য উদ্ভিদের উপর সরাসরি নির্ভরশীল। এর প্রধান কারণগুলো হলো খাদ্য। উদ্ভিদ বিভিন্ন অংশ যেমন কাণ্ড, মূল, পাতা, ফুল ও ফল মানুষ প্রাণীরা ও খাদ্য হিসাবে গ্রহণ করে। অক্সিজেন, উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন ত্যাগ করে যা প্রাণীরা শ্বাস নেওয়ার সময় গ্রহণ করে। আবাসস্থল, অনেক প্রাণী ও পাখি উদ্ভিদের ডালপালা বা কোটরে বাস করে। পণ্য, মানুষ ঘর বাড়ি ও আসবাবপত্র তৈরির জন্য উদ্ভিদের কাঠ এবং পোশাকের জন্য উদ্ভিদের আঁশ ব্যবহার করে। পরিবেশের উপাদানগুলো ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন? উত্তর, পরিবেশের প্রধান দুই উপাদান হলো জীব ও জড়। এদের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কারণ জীব ও জড় উপাদান একে অপরের পরিপূরক। কোনো একটি উপাদান ব্যাপক ক্ষতি হলে পুরো বাসস্থান ভেঙে পড়ে। উদ্ভিদ কমে গেলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে, যা বৈশ্বিক উষ্ণতা বাড়ায়। প্রাণী ও উদ্ভিদ ভারসাম্য বজায় না থাকলে খাদ্য শৃঙ্খলা বিঘ্নিত হয়, ফলে জীবের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরশীলতা আলোকে জীবজগতের শক্তির প্রভাব বর্ণনা করি। উত্তর, জীবজগতের শক্তির প্রধান উৎস হলো সূর্য। শক্তির এই
প্রবাহ নিচে বর্ণনা করা হলো। উৎপাদক সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য তৈরি করে। এই সময় সৌরশক্তি রাসায়নিক শক্তি হিসাবে উদ্ভিদে জমা হয়। খাদক তৃণভোজী প্রাণী উদ্ভিদ খেয়ে সেই শক্তি পায়, আবার মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণী খেয়ে শক্তি অর্জন করে। শক্তির প্রবাহ এভাবে শক্তির উদ্ভিদ থেকে প্রাণীতে এবং এক প্রাণী থেকে অন্য প্রাণীতে প্রবাহিত হয়, একেই শক্তির প্রবাহ বলা হয়। চলো বইতে ফিরে, এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থেকো। আল্লাহ।